পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দর্শন বিষয় নিয়ে আজ আলোচনা শুরু করব। প্রথমেই আমি তোমাদের এই দ্বিতীয় বা সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি বা দর্শনের যে সিলেবাস এবং প্রশ্নের মান কত কি থাকবে, কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং তোমাদের কত নম্বরের প্রশ্ন লিখতে হবে, সেই সম্পর্কে আলোচনা করে দেব। তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের লিখিত পরীক্ষা হবে দর্শন বিষয় থেকে 40 নম্বরের। সেখানে তোমাদের সূচিপত্রে রয়েছে ইউনিট 1 তর্কবিদ্যার ভূমিকা, যেখান থেকে তোমাদের পড়তে হবে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ অনুমান, পদ বাক্য ও বচন, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, যৌগিক যুক্তি, যার মধ্যে আছে প্রাকল্পিক এবং বৈকল্পিক। এই ইউনিট 1 থেকে তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে হবে 24 নম্বর। আর ইউনিট 2-তে আছে নীতিবিদ্যার ভূমিকা, যার মধ্যে তোমাদের পড়তে হবে ভারতীয় নীতিবিদ্যা। এই ভারতীয় নীতিবিদ্যার অন্তর্গত বিষয়গুলি হলো পুরুষার্থ, শ্রীমদ্ ভগবদ গীতা, যার মধ্যে আছে নিষ্কাম কর্মের ধারণা, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, চার্বাক সুখবাদ এবং পাশ্চাত্য নীতিবিদ্যা। এই পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে তোমাদের পড়তে হবে নৈতিক প্রত্যয়সমূহ এবং নৈতিক তত্ত্বসমূহ। এই নীতিবিদ্যার ভূমিকা থেকে তোমাদের পরীক্ষায় মোট 16 নম্বরের উত্তর লিখতে হবে। আজকে আমি তোমাদের এই তর্কবিদ্যার ভূমিকার যে প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায় থেকে তোমাদের প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরব। যুক্তিবিদ্যা বলতে বোঝায় তর্ক বা যুক্তি সম্পর্কিত এক বৈজ্ঞানিক অনুসন্ধান এবং আলোচনা। এই যুক্তিবিদ্যাকে তর্কবিদ্যা নামে উল্লেখ করা হয়ে থাকে। এই যুক্তিবিদ্যার সমার্থক শব্দরূপে বলা যায় তর্কবিদ্যার কথা, যুক্তিবিজ্ঞানের কথা বা তর্কবিজ্ঞানের কথা। এখানে একটা শব্দ আছে লজিক। যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, যুক্তিবিজ্ঞান, তর্কবিজ্ঞান, যুক্তিশাস্ত্র, তর্কশাস্ত্র প্রভৃতি শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ হলো লজিক। এই লজিকে হলো একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো চিন্তার বাহন। অর্থাৎ এক কথায় বলা যায় চিন্তার প্রকাশিত বাহন রূপ হলো ভাষা। আর লজোস, এটি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো চিন্তার প্রকাশক রূপ, ভাষার বিশেষ আলোচনা। অর্থাৎ এই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজিকে এবং লাতিন শব্দ লজোস থেকে। চিন্তার সাধারণ অর্থের কথা বলতে গেলে বলা যায় সংবেদন, স্মৃতি, প্রত্যক্ষ, অনুভূতি, কল্পনা প্রভৃতি। এই শব্দটির তর্কবিজ্ঞান সম্মত অর্থই হলো অনুমান করা বা বিচার করা। বস্তু বা ঘটনার যথাযথ প্রকৃতি বা স্বরূপ নিয়ে বিশেষভাবে যে বিজ্ঞান শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকেই বলা হয় পজিটিভ সায়েন্স বা বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এখানে ঘটনা যেমন ঘটে থাকে ঠিক তেমনি আনুপর্বিক বর্ণনাও করা হয়। আবার বিষয় বা ঘটনার আদর্শ ঠিক কেমন হওয়া দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান তাকে বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এই উচিতের আদর্শ বলতে বোঝায় যাকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতির মাপকাঠির মধ্য দিয়ে বিচার করা হয়ে থাকে। এরপরে আসছে অনুমান
বা হোয়াট ইজ মেন্টাল প্রসেস। অনুমানের সাধারণ অর্থই হলো কোনো বিষয় সম্পর্কে মনের মধ্যে একটা ধারণার সৃষ্টি করা, কিন্তু এই অনুমানের তর্কবিজ্ঞান সম্মত অর্থই হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার এক মানসিক প্রক্রিয়া সমূহ। যুক্তি বলতে বোঝায় এই অনুমানকে যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় যুক্তি। যুক্তি বাক্য বলতে বোঝায় যে বাক্য বা বচনগুলির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করা হয়ে থাকে তাকেই বলা হয় যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যকে হেতু বাক্য, আশ্রয় বাক্য প্রভৃতি অন্যান্য নামেও অভিহিত করা হয়ে থাকে। কোনো যুক্তির শেষের বাক্যটি বাদে সবগুলোকেই বলা হয়ে থাকে যুক্তি বাক্য। আবার কোনো যুক্তিতে গৃহীত সিদ্ধান্তটি যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায় তাকেই বলা হয় সিদ্ধান্ত। অর্থাৎ সিদ্ধান্তটি শেষ বাক্যের মাধ্যমে প্রকাশিত হয় বলে যুক্তির শেষ বাক্যকেই বলা হয়ে থাকে সিদ্ধান্ত। অবরোহ বলতে বোঝায় এই অবরোহ হলো যুক্তির একটি প্রকার। অবরোহ শব্দের অর্থ হলো নেমে আসা বা অবরোহণ করা। এখানে যুক্তিবাক্যের ব্যাপক বিষয় থেকে সিদ্ধান্তে যখন তার চেয়ে কম কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে তখনই যুক্তিবিজ্ঞানে তাকে বলা হয়ে থাকে অবরোহ যুক্তি। আরোহ বলতে বোঝায় যুক্তির অন্য একটি ধারা বা প্রকার, যেখানে আরোহ শব্দটির অর্থ হলো উঠে আসা বা আরোহণ করা। এর মাধ্যমে যুক্তির বাক্যের কম বা সংকীর্ণ বিষয় থেকে সিদ্ধান্তে বেশি ব্যাপকতর সার্বিক কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত করা হয়ে থাকে। বৈধ শব্দের সাধারণ অর্থ হচ্ছে যথাযথ। যুক্তিবিজ্ঞানে এই বৈধ শব্দটি যুক্তির ক্ষেত্রেই প্রযুক্ত হয়ে থাকে। কোনো যুক্তি যদি যথাযথভাবে নিয়ম মেনে চলে তবেই সে যুক্তিকে বলা হয়ে থাকে বৈধ যুক্তি বা ভ্যালিড আর্গুমেন্ট। অবৈধ যুক্তি বলতে বোঝায় যুক্তিবিজ্ঞানে এই অবৈধ শব্দটি যুক্তির ক্ষেত্রেই প্রযুক্ত হয়ে থাকে। এই অবৈধ শব্দের অর্থ হলো যথাযথভাবে নিয়ম মেনে না চলা। অর্থাৎ কোনো যুক্তি যদি যুক্তির নিয়মগুলোকে ঠিকমতো মেনে না চলতে পারে তখন সেই যুক্তিকে বলা হবে অবৈধ যুক্তি বা ইনভ্যালিড আর্গুমেন্ট। যুক্তির আকারের কথা বলতে গেলে বলা যায় ভাষায় উপস্থাপিত কোনো যুক্তিকে যখন একটি নির্দিষ্ট সাংকেতিক আকারের মধ্যে দিয়ে হাজির করা হয়ে থাকে তখনই তাকে বলা হয় যুক্তির আকার বা আর্গুমেন্ট ফর্ম। কোনো বচনের ক্ষেত্রে তার উদ্দেশ্যপত্রের মাধ্যমে যখন তার আংশিক পরিমাণকে উল্লেখ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় বিশেষ বচন বা পার্টিকুলার প্রিপোজিশন। কোনো বচনের ক্ষেত্রে তার উদ্দেশ্যপত্রের মাধ্যমে যখন তার সার্বিক বা সমগ্র পরিমাণকে উল্লেখ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় সামান্য বচন। এই সামান্য বচনকে এক কথায় সার্বিক বচনও বলা হয়ে থাকে। যে বচনের উদ্দেশ্যে ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয়ের ধারণাটি পাওয়া যায় তাকেই বলা হয় বিশ্লেষক বচন বা অ্যানালাইটিক প্রপোজিশন। সংশ্লেষক বচন বলতে বোঝায় যে বচনের উদ্দেশ্যে ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয় ধারণাটি না পেয়ে যদি নতুন কোনো কিছুকে পাওয়া যায় তখন তাকে বলা হয়ে থাকে সংশ্লেষক বচন বা সিনথেটিক প্রপোজিশন। এই প্রথম অধ্যায়ে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, এখান থেকে এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো অর্থাৎ যেগুলোর সঠিক অর্থ বা জিনিসটা ঠিক কী সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমি এই অধ্যায় থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য করতে হবে অর্থাৎ তর্কবিদ্যা কাকে বলে এবং এই তর্কবিদ্যার উদ্দেশ্য, মূল কাজ বা গুরুত্ব বা তাৎপর্য সেই বিষয়ে আলোচনা করব। তর্কবিদ্যা হলো তর্ক বা যুক্তি সম্পর্কিত এক বৈজ্ঞানিক আলোচনা যা অনুসন্ধান করা হয়ে থাকে। এই তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক, যেই শব্দটি গ্রিক শব্দ লজিকে এবং লাতিন শব্দ লজস থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো চিন্তা বা চিন্তার বাহন। চিন্তা এবং ভাষা এই দুটো শব্দকে বোঝানোর জন্য এই লজিক শব্দটি ব্যবহৃত হয়। তাই উৎপত্তিগত দিক থেকে বলা যায় এই তর্কবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। তর্কবিদ্যায় চিন্তা বলতে সাধারণত বোঝানো হয় তর্ক করা, বিচার করা বা অনুমান করা, আর সেই জন্যই বলা হয়ে থাকে তর্কবিদ্যা হলো চিন্তা বা যুক্তি সম্পর্কিত বিজ্ঞান। তর্কবিদ্যার মূল কাজের কথা বা উদ্দেশ্যের কথা বা গুরুত্বের কথা বলতে গেলে বলা যায় তর্কবিদ্যার মূল কাজই হলো যুক্তি, যুক্তির গঠন, যুক্তির স্বরূপ
এবং যুক্তির বৈধতা প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা করা, কোনো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো সত্যে উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া তাকেই বলা হয়ে থাকে অনুমান। জ্ঞাত সত্য বলতে যে সত্যগুলো জানা হয় এবং অজ্ঞাত বলতে যেগুলো জানা হয় না। ভাষায় ব্যক্ত এই অনুমানকেই বলা হয় যুক্তি বা তর্ক। অনুমান ভাষায় প্রকাশিত করা গেলে তার মধ্যে পাওয়া যায় কতগুলি বাক্য বা বচন। এই বচনগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হলো যুক্তিবাক্য বা হেতুবাক্য এবং অপরটি হলো সিদ্ধান্ত। এই যুক্তিবাক্য বা হেতুবাক্যগুলির ওপর নির্ভর করেই সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তবে কিভাবে এই হেতুবাক্য থেকে সিদ্ধান্তকে যথাযথভাবে নিষ্কৃত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করে এই যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। আর সে কারণেই বলা হয়ে থাকে তর্কবিদ্যা হলো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত উপনীত হওয়ার এক ধরনের কলা কৌশল। এছাড়াও তর্কবিদ্যার দ্বিতীয় কাজের কথা বলতে গেলে বলা যায় যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করা হলো তর্কবিদ্যার দ্বিতীয় কাজ। যুক্তির বৈধতার অর্থই হলো যুক্তিটি ভ্যালিড বা বৈধ অথবা অবৈধ বা ইনভ্যালিড কিনা। যথা নিয়মে যুক্তি গঠিত হলে এবং যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হলে তখন যুক্তিটি বৈধ হয়ে থাকে, আর যদি অনিবার্যভাবে নিশ্চিত না হয় তখন যুক্তিটি অবৈধ হয়ে থাকে। এছাড়াও তর্কবিদ্যার মূল কাজ যেহেতু তর্ক বা যুক্তি, সেহেতু তর্ক বা যুক্তি সংক্রান্ত নানা ধরনের বিষয়ের আলোচনা করাই হলো তর্কবিদ্যার প্রধানতম কাজ। তবে এরই পরিপ্রেক্ষিতে যুক্তির আকার, যুক্তি গঠনের উপায়, যুক্তির নিয়মাবলী এবং যুক্তির নিয়মগুলিকে লঙ্ঘন করলে যে সমস্ত দোষ দেখতে পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করাই হলো তর্কবিদ্যার কাজ। আর সেই কারণেই আধুনিক কালের মহান তর্কবিদ স্টেবিং বলেছিলেন, সবিচার চিন্তাভাবনার পদ্ধতি সমূহকে নিয়ে আলোচনা করাই হলো এই তর্কবিদ্যার মূল কাজ। আজকে আমি তোমাদের এই যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ এই অধ্যায় থেকে এইটুকু অংশ নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা আমার পাশে থেকে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।